আর ওনাকে নিয়ে যে গবেষণা বা জল্পনা কল্পনা ছিল যে উনি বিদেশে গেছেন, এখন শুনছি যে উনি দেশেই আছেন। তাহলে দেশে থাকলে উনি 15 দিন সময় নিয়েছেন, তো 15 দিন পরে যে ডেট পরে সে অনুযায়ী তিনি দুদকে হাজিরা দিবেন। আর যদি হাজিরা না দেন তাহলে তো বলাই হয়েছে যে আত্মপক্ষ 71 লাখ টাকা খরচ হয়ে গেছে। 6 লাখ টাকা কিছু উদাহরণ হচ্ছে আমার এমপি হইতাছে যে মান হইতাছে যে আমি 1 বছরের ভিতরে সব করে লাইমু। তাইলে ভাই তোমরা 15-20 বছর কিতা করলাই? ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক ছাত্রলীগ কর্মী। দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ধাক্কা সামাল দেওয়ার আগেই বাংলাদেশ সরকারকে আরেকটা কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই মুহূর্তে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করা। আসসালামু আলাইকুম। দর্শক, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত। দর্শক, আজকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ফুটেজ নিয়ে হাজির হয়েছে, যেগুলোর অংশ বিশেষ আপনি ইতিমধ্যেই দেখতে পেরেছেন এবং আপনি বুঝে গিয়েছেন আজকের নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে প্রিয় দর্শক, আজকে আরো কিছু অবাক করা তথ্য জানতে চলেছেন, তা আপনার জানা খুবই প্রয়োজন। তাই ভিডিওটির সাথে থাকুন এবং সেই সাথে প্রিয় দর্শক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি। উনি দেশে আছে এতটুকু শুনেছেন আপনি, আমরা সবাই জানি যে মিডিয়াও বলছে বিদেশে চলে গেছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রত্যেকটা নাগরিকের অবস্থান সম্পর্কে জানার কথা। তিনি তো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানাবেন যে দেশে আছে কি বিদেশে আছে, বা সরকারের কোনো কর্তৃপক্ষ পর্যন্ত জানায়নি। তার মানে কি সরকার কোনোভাবে তাকে কি প্রোটেকশন দিচ্ছে যে তার অবস্থান সম্পর্কে যেখানে জানাতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা দিচ্ছে? সরকারের প্রোটেকশন দেওয়ার দায় কি? এই সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তাই না? এই সরকার তো উদ্ধাবিত করেনি। আমার কথা হলো, এই সরকার আওয়ামী লীগ সরকারের সময়ই তো অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং ইনভেস্টিগেশনও চলছে। তাইলে সেখানে সরকার বেনিফিটকে প্রোটেকশন দেওয়ার প্রশ্নটা আসছে কেন? আমার তা মনে হয়। কারণ তিনি কোথায় আছে এটা তো বলতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে আমরা এটা জাস্ট সেটাও জানে, সেটাও বলে ফেলতে পারতেছে, কিন্তু আমার কথা হলো যে বলা হয়েছে এখন যে শুনতেছি যে উনি দেশেই আছেন। চ্যালেঞ্জ যেহেতু মতিউর রহমান সাহেব মানব জমিনের করেছেন, জেনারেল আজিজও চ্যালেঞ্জ করেছেন এবং উনি বাংলাদেশেই বসে আছেন, ঢাকা শহর। তো সমস্যা কোথায়? উনি তো দেশ ছেড়ে যান। হ্যাঁ, আমরা তো দেখলাম যে বেনজির আহমেদের বিশাল সম্পত্তি, এবং সেটা ফিজিক্যালি প্রুভড হয়েছে। হ্যাঁ, ফিজিক্যালি প্রুভড হয়েছে যে তার অনেক সম্পদ আছে। তো আগামীকাল তার দুদকে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এখন শুনলাম যে তিনি 15 ডেজের সময় নিয়েছেন। তো এখান থেকে একটি কথা এসছে যে উনি যদি তাকে সময় চেয়েছেন, সেই সময় যদি বরাদ্দ হয় এবং 15 দিন পরেও যদি তিনি ব্যর্থ হন, তার কি হতে যাচ্ছে? একেবারে যদি তিনি হাজির না হন, তাহলে দুদক তো বলেই দিয়েছে যে এরপরে তার আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকবে না। এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না, এটা বেনজির আহমেদ তো জেনে গেছেন। আর ওনাকে নিয়ে যে গবেষণা বা জল্পনা কল্পনা ছিল যে উনি বিদেশে গেছেন, এখন শুনছি যে উনি দেশেই আছেন। তাহলে দেশে থাকলে উনি 15 দিন সময় নিয়েছেন, তো 15 দিন পরে যে ডেট পরে সে অনুযায়ী তিনি দুদকে হাজিরা দিবেন। আর যদি হাজিরা না দেন তাহলে তো বলাই হয়েছে যে আত্মপক্ষ সমর্থনের তাকে আর সুযোগ দেওয়া হবে না। তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে আছেন। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই, সুযোগ না পেলে ওনাকে অবশ্যই আত্মপক্ষ সমর্থন, উনি যদি হাজির না হন তাহলে তো হয়েই গেল, ওনাকে আইনি প্রক্রিয়ার মধ্যেই রাখা হবে, ওনাকে আইনকে ওনার ফেস করতে হবে। আর জেনারেল আজিজ সম্পর্কে যেটা বলা হয়েছে মানব জমিনের রিপোর্টটা আমি দেখেছি। মানে এটা যাবেন, আপনি খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। উনি দেশে আছে এতটুকু শুনেছেন আপনি, আমরা সবাই জানি যে মিডিয়াও বলছে বিদেশে চলে গেছে, কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রত্যেকটা নাগরিকের অবস্থান সম্পর্কে জানার কথা। তিনি তো এখন পর্যন্ত সুস্পষ্টভাবে জানাবেন যে দেশে আছে কি বিদেশে আছে, বা সরকারের কোনো কর্তৃপক্ষ পর্যন্ত জানায়নি। তার মানে কি সরকার কোনোভাবে তাকে কি প্রোটেকশন দিচ্ছে যে তার অবস্থান সম্পর্কে যেখানে জানাতে পারছে না, এটা সরকারের ব্যর্থতা দিচ্ছে? সরকারের প্রোটেকশন দেওয়ার দায় কি? এই সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তাই না? এই সরকার তো উদ্ধাবিত করেনি। আমার কথা হলো, এই সরকার আওয়ামী লীগ সরকারের সময়ই তো অভিযোগগুলো উত্থাপিত হয়েছে এবং ইনভেস্টিগেশনও চলছে। তাইলে সেখানে সরকার বেনিফিটকে প্রোটেকশন দেওয়ার প্রশ্নটা আসছে কেন? আমার তা মনে হয়। কারণ তিনি কোথায় আছে এটা তো বলতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী, যেখানে আমরা এটা জাস্ট সেটাও জানে, সেটাও বলে ফেলতে পারতেছে, কিন্তু আমার কথা হলো যে বলা হয়েছে এখন যে শুনতেছি যে উনি দেশেই আছেন। উনি দেশেই থাকেন আর বিদেশেই থাকেন, যদি দুদক যে সময় উনি চেয়েছেন, যে 15 দিন সময় চেয়েছে, সেটা যদি গ্র্যান্ট করে দুদক তাহলে ভালো কথা। আর গ্র্যান্ট না করলে তো উনি আগামীকাল হাজির না হলে তো উনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন এবং আইনি প্রক্রিয়া চলবে। এটা বলতে চাচ্ছেন যে সরকার কোনোভাবে প্রোটেকশন দিচ্ছে না এদেরকে? সরকারের আমলেই তো তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হচ্ছে। প্রোটেকশন দিলে তো সরকার তো এগুলো চাপিয়ে ফেলতে পারত। কিন্তু সরকারের আমলে তো তিনি এত সাম্রাজ্য, মানে এত সম্পদের মালিক হলেন, সেটাই কিভাবে? সেটা সরকার যে এখন অনেকেই তো হয়, মানে বেনজির আহমেদের এটা এসছে, হয়তো আরো অনেকেরই অন্য সরকারের আমলেও তো ধরেন আপনি একটা কথা, যখন চাকরিতে থাকে তখন একটা বিষয়, আর চাকরিতে না থাকলে আরেকটি বিষয়। চাকরিতে থাকলে তার আমি শেষ করি, কথা শেষ না করলে তো মুশকিল। আমি কথা হলো, যেই সরকার, একটি লোক যখন পদে থাকে
তার প্রত্যেক মানুষই দেখছি ম্যাক্সিমামই তার পদের ক্ষমতাকে প্রয়োগ করে তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেগুলোকে সে চাপানোর চেষ্টা করে বা কনসিল করার চেষ্টা করে। যখন সে পদ থেকে চলে যায় তখন সেগুলো চলে আসে, সেটাই তো স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? এটা তো ধরেন বেনজিরের বিরুদ্ধে তো প্রক্রিয়া চলছে, উনি তো আইনি প্রক্রিয়ায় আছেন, তো সেই জায়গায় আমরা কিভাবে বলবো যে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে? যদি সরকার কিছুই না করতেন, কোনো ব্যবস্থা না নিতেন, দিচ্ছে না, কিন্তু সরকার যদি তখন এত বড় বড় দুর্নীতি করলেন, সরকার কিছুই আমাকে যতই প্রশ্ন করেন আমি কিন্তু ওই জায়গায় কথা বলবো। দুদক যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গেছে, হ্যাঁ দুদক যেহেতু তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় গেছে, তাইলে আমি এই কথা কেন বলবো যে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে? আমি যদি এই কোনো আইনি প্রক্রিয়া না দেখতাম তাইলে আমি বলতে পারি আইনি প্রক্রিয়া তো চলছে তার এগেইনস্ট, আইনি প্রক্রিয়া চলছে। ঠিক আছে, অবশ্যই আপনার মন্তব্যের প্রতিক্রিয়া জনাব মামুন বলবেন, কিন্তু আপনি জনাব জেনারেল আজিজ ব্যাপারে যেটা বললেন, জেনারেল আজিজ এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার বিরুদ্ধে শুধুমাত্র বিনা কারণে তার উপরে স্যাংশন এসেছে, বিনা কারণে, এবং তিনি খুব গর্বের সাথে বলেছেন যে তার উপরে এই স্যাংশন আসাতে তিনি অবাক হয়েছেন, যেটা আমার এখানেও তিনি বলেছেন, আপনি হয়তো যদি ওই সাক্ষাৎকারটা দেখে থাকেন, যে তাকে স্যাংশন দেওয়ার দুর্নীতির সাথে তার দূর দূর কোনো ধরনের সম্পর্ক নাই। কিন্তু আজকে মানবজমিনে যে প্রতিবেদন আসলো, এতে এখন আমরা অবাক হচ্ছি। আপনি বিব্রত হচ্ছেন কিনা বা অবাক হচ্ছেন কিনা? সরকার তো বললো যে তাদের দুজনের ব্যাপারে কোনো বিব্রত হওয়ার কোনো এলিমেন্ট নাই। এই দুজনের অভিযোগগুলি কি এলিমেন্টস হিসেবে দেখেন কিনা বিব্রত হওয়ার মতো? একটি কথা হলো, এই মানব জীবনের রিপোর্ট আসছে, তো এই রিপোর্টটার উপরে তো সরকার ইনভেস্টিগেশন করবে, তাহলে লেট আস ওয়েট ফর দ্য ইনভেস্টিগেশন। একটা তদন্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমি কাউকে দোষারোপ করবো না, যদিও আমি আইনের প্র্যাকটিস করি না। পত্রপত্রিকায় অনেক কিছু আসে, হ্যাঁ বেনজিরের বিরুদ্ধে এসছে, বেনজিরের বিরুদ্ধে ফিজিক্যাল প্রুফ পেয়েছে, তাই না? তাইলে জেনারেল আজিজের বিরুদ্ধে একটা পত্রিকায় লিখেছে মতিউর রহমান সাহেব, ওই মতিউর রহমান না, প্রথম আলো না, আরেক মতিউর রহমান সাহেব, সেটা আমি এটা দেখেছি, এবং জেনারেল আজিজও কিন্তু ইনফরমালি চ্যালেঞ্জ করেছে। তো ঠিক আছে, উনি তো চ্যালেঞ্জ করেছেন যে ওনার বিরুদ্ধে না, হ্যাঁ চ্যালেঞ্জ হলে ঠিক আছে, চ্যালেঞ্জে দুই মানে সাংবাদিকও চ্যালেঞ্জ করেছেন, জেনারেল আজিজও চ্যালেঞ্জ করেছে। আমরা দেখি যে রিপোর্টটা সত্যি না জেনারেল আজিজ যে চ্যালেঞ্জ করেছেন সেটা সত্যি, আমাদের ওয়েট করতে হবে, আমরা তো হেস্টি হওয়ার কোনো কারণ নাই। আর জেনারেল আজিজ সম্পর্কে আমি শেষ করি না, জেনারেল আজিজ সম্পর্কে এই কথা না, জেনারেল আজিজ বাংলাদেশে আছেন, উনি কিন্তু দেশ ছেড়ে যাননি। ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীর আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক ছাত্রলীগ কর্মী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। মেহেদী, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? হত্যাকাণ্ডের ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়েছে নাকি কিনা? আর পরিবারের কোনো সদস্যদের সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা, কি বলছেন তারা? হ্যাঁ জেসিকা, আপনাকে জানিয়ে রাখি, গতকাল 5 জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার পর ঠিক শেষ মুহূর্তে যখন আনাসপতিকের যে প্রার্থী রয়েছেন তার বিজয়ী খবর পাওয়ার পরে তার যে সমর্থকরা শহরের কলেজপাড়া একটি আনন্দ মিছিল বের করে, এই আনন্দ মিছিলটি বের করে কলেজপাড়া এলাকা থেকে যাওয়ার পরই কিন্তু তাদেরকে লক্ষ্য করে যে প্রতিপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের যে একজন কর্মী রয়েছেন আয়াস রহমান এজাজ, তার মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। পরে তাকে তার সহপাঠী এবং আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তার অবস্থা অবনতি হলে ঢাকায় প্রেরণ করা হয়। সেখানে ঢাকা মেডিকেলে সে মৃত্যুবরণ করে। তো আমি যদি সার্বিক বিষয় যদি বলি, গতকালে যে আনন্দ মিছিল বের হওয়ার পরে যে তারা যে আমি যে স্থানটিতে আছি শহরের কলেজপাড়া এলাকায়, ঠিক আমার পিছনের দিক থেকে এই স্থানটি দিয়ে কিন্তু তারা আনন্দ মিছিলটি বের করে নিয়ে আসতেছিল। এই আনন্দ মিছিলটি বের হওয়ার পরে তাদের উপরে হামলা করে যে প্রতিপক্ষের যে লোকজন। তো একটি ভিডিও কিন্তু আমাদের কাছে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যে তাকে গুলি করেছে যে এজাজকে, সে হচ্ছে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়। তাকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি করে সে এই রাস্তা দিয়ে সড়ক দিয়ে সে পালিয়ে যায়। পরপর সেখানকার যে স্থানীয় লোকজন আমাকে জানিয়েছেন যে কলেজপাড়া এলাকায় যে ছাত্রলীগের কর্মী বাংলাদেশ সরকারি কলেজে উদ্ভিদ বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আয়াস রহমান এজাজ, তার মাথায় গুলি করার পর স্থানীয় লোকজনের সময় অনেক লোকজন জড়ো হয়, কিন্তু যারা তাদের উপর হামলা করেছে তারা কিন্তু ততক্ষণে সেখান থেকে ত্যাগ করেন। তবে যে এলাকার স্থানীয় লোকজনের সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবি জয়ের সাথে ছাত্রলীগের যে কর্মী যে নিহত মারা গেছেন এজাজের পূর্ববিরোধ ছিল। বুধবার সকালে ভোট কেন্দ্রে তাদের মধ্যে নাকি কথা কাটি হয়, এরপর থেকে এই ঘটনা ঘটে। তো নিহতের যে পরিবারের যে মামাতো ভাই রয়েছেন জয়েদ, তার সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে উপজেলা নির্বাচনে গোড়া প্রার্থী যে সমর্থক ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক বিপি জালাউদ্দিন খোকার অনুসারী ছিলেন হাসান আল ফারাবি জয়। বিজয় মিছিল চলাকালীন তার নেতৃত্বে নাকি এই হামলা চালানো হয়েছে। তবে ঘটনার পরই কিন্তু পুরো এলাকায় পুলিশের একটি নিরাপত্তা রয়েছে, পুলিশের বিভিন্ন টিম কিন্তু কাজ করছে এখানে। এছাড়া কিছুক্ষণ আগে যে ঘটনাস্থলে সিআইডি পুলিশের একটি টিম এখানে এসেছিলেন, এখানে এসে কিন্তু তারা ঘটনাস্থলে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ৭১ লাখ টাকা খরচ হয়ে গেছে, শরীরে কেউ কিছু কমছে আমার এমপি। আর এখন আমি একটা জিনিস জিজ্ঞাইতাম চাই, মাত্র 4 মাস হয়েছে মাধবপুরের মানুষ ভাগ হয়ে গেছে, সোনাঘাটের মানুষ কইতাছে
যে মান হইতেছে যে আমি 1 বছরের ভিতরে সব করে লাইমু। তাইলে রে ভাই তোমরা 15-20 বছর কিতা করলাই? ওই যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো, আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিয়ে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।